জাতীয় পার্টি এবং তথাকথিত যে একটা রাজনৈতিক দল আমাদের দেশে, এবং এই দলটাকে কিন্তু আমরা গৃহপালিত রাজনৈতিক দল হিসেবেই চিনি। সেই দলটার একটা তৎপরতা কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় দেখতে পেয়েছি। ইউনূস সরকার কিন্তু তাদের সাথে সংলাপ করেছেন এবং তারা খুব বড় বড় কথাও এখন বলছেন। এই সরকার ফ্যাসিবাদী ছিল, এরা স্বৈরাচারী ছিল। যদিও বিরোধী যারা রাজপথে থেকে কাজ করেছে তারা হাসিনাকে যখন আসলে ফ্যাসিবাদী অথবা স্বৈরাচারী কর্তৃত্ববাদী অথরিটিয়ান কথাগুলো বলেন, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেইভাবে থাকে সেটা কিন্তু আমরা জাতীয় পার্টির মধ্যে ওইভাবে দেখছি না, কারণ তাদের নৈতিক ভিত্তিটা আসলে নেই। কিভাবে থাকবে? এই জাতীয় পার্টি কিন্তু সরকারকে বিভিন্ন ফর্মে বৈধতা দিয়েছে এবং তারাই কিন্তু এই ফসিবাদকে স্থায়িত্ব দেওয়ার জন্য এবং এটাকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে কাছে থেকে ভূমিকা পালন করেছে লুটতারাজের সাথে। আমরা ইনুমিননের কথা জানি, তারা এক ধরনের অবস্থা আগে থেকেই বাংলাদেশের গণমানুষের বিপক্ষে নিয়ে রেখেছেন এবং আওয়ামী লীগের কাঁধে সওয়ার হয়ে তারা কিন্তু তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এটা কিন্তু প্রকাশ্য। এই দিলীপ বড়ুয়ারা যারা আছেন তারা কালচারালিও আমাদের দেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু এই সরকারের কাঁধে থেকেছেন। সেবাটা একটু আলাদাই করে রাখতে পারি। কিন্তু জাতীয় পার্টির ব্যাপারটা দেখবেন, এরা কিন্তু মাঝে মাঝে খুব বিপ্লবী হয়ে ওঠে এবং জনগণের পক্ষে খুব আছেন সেটা দেখাতে চায়। এটা কিন্তু আমরা দেখেছি ওনাদের দলের কয়েকজন এমপিরাও সংসদে খুব বুলি আওড়াতেন এবং সাধারণের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে এরা তো খুব জনগণের পক্ষে কথা বলে। ব্যাপারটা কিন্তু ঠিক ওইভাবে না। তা যদি আমরা দেখি 2014 সালের নির্বাচনে যখন টোটালি সবাই নির্বাচনকে বয়কট করছে এবং যেই সমস্ত দলগুলো আওয়ামী লীগের সাথে আছেন, এই ভণ্ড ফেডারেশন মাইজ ফান্ডারি, এদের কাছ থেকে তো আসলে মানুষ এক্সপেকটেশন কোনো কিছুই করে না। এর বাইরে যে বামগুলো, পচা বামগুলো আছে, তাদের কাছ থেকেও মানুষ কোনো ধরনের প্রত্যাশা করে নাই যে তারা আওয়ামী লীগের কাছ থেকে চলে আসবে। কিন্তু জাতীয় পার্টির একটা যে ফরম্যাট আছে এবং তাদের কথাবার্তা, হুসেইন মোহাম্মদ এরশাদ সেই সময় জীবিত, যেহেতু একটা স্বৈরতান্ত্রিক কাঠামোতে থাকা অবস্থায় তার পতন হয়েছে, আবার সে ওইদিকে যাবেন কিনা সেই ধরনের একটা প্রশ্নের জায়গা থেকে বা প্রত্যাশা থাকতেই পারে যে আওয়ামী লীগের কাছ থেকে তারা সরে আসবে। আমরা দেখেছিলাম মনে হয় যে স্বৈরাচারী এরশাদ খ্যাত সেই ব্যক্তিটি সেই 14 সালের নির্বাচনে আওয়ামী লীগের এই কাজকর্মকে খুব বেশি কথাবার্তা দিয়ে বৈধতা দেননি এবং উনি মোটামুটি ভালোই একটা বিরোধিতা করেছেন। মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে 14 সালের নির্বাচনটা হয়তো আওয়ামী লীগ একা হয়ে যাবে, গৃহপালিত কোনো বিরোধী দলটা তৈরি করতে পারবেন না। কিন্তু আমরা এখানে আরেকটা বিষয় খুব ভালোভাবে স্পষ্টভাবে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ভারতের যে সুজাতা সিং উনি আসলেন, ওনার ব্যাপারে আরো অভিযোগ রয়েছে যে হেলিকপ্টারে করে সেই হেফাজতের সময় 5 মে যে ঘটনা ঘটেছে ঘুরে ঘুরে দেখেছেন, রোডম্যাপ তৈরি করেছেন এবং কিভাবে হত্যাযজ্ঞ চালানো যায় সেখানেও নির্দেশনা দিয়েছেন। এই ধরনের আলাপও আছে এবং ওই সময় তো এরশাদ প্রকাশ্যে সেটা স্বীকার করলেন যে তাকে চাপ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছিল তুমি যদি এই নির্বাচনে না যাও তাহলে বিএনপি জামাত ক্ষমতা এসে যেতে পারে। এটা ভারত সহ এদেশের মানুষের এবং বিশেষ করে আওয়ামী লীগের পক্ষে খুবই খারাপ অবস্থা এবং ভারতের স্বার্থে অক্ষুণ্ণ থাকবে না। তারা যেভাবে আমাদের দেশে সাম্রাজ্যবাদী একটা শক্তি বিস্তার করে শোষণ নিপীড়ন করছেন সেটা করতে পারবেন না, এটাই তো মূল আলাপ ছিল। তো সেটা কিন্তু এই বক্তব্য দ্বারা স্পষ্ট হয় যে এরশাদ যদি ওই নির্বাচনে 14 সালের নির্বাচনে ওই ভোটারবিহীন বা একদম নির্বাচনই হয় না, যেখানে অর্ধেকের বেশি প্রায় সিট বিজয়ী হয়ে গেছিল কোনো ভোট ছাড়া, সেই ভোটারবিহীন নির্বাচনটায় না গেলে কিন্তু বড় একটা প্রতিক্রিয়া হতো এবং আসলে সরকার টিকতে পারতো কিনা, অত সহজে কাটিয়ে দিতে পারতো কিনা 5টা বছর, সেটা কিন্তু প্রশ্ন রাখে। কিন্তু এরশাদ সেখানে গেলেন, যেভাবেই হোক তাকে ধরে নিয়ে হসপিটালে ভর্তি রাখা এবং সে চাপ প্রয়োগের কথা স্বীকার করলেন। এই জিনিসটা খুবই পজিটিভ হয়েছে এবং আমরা আসলে একটা বিশ্বাসযোগ্য একটা উদাহরণ তৈরি করতে পারলাম যে ভারত কিভাবে আসলে আমাদের এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করতো বা করেছে, সেটা একটা প্রকাশ্য জাজল্যমান দৃষ্টান্ত তৈরি হলো। এদিকটা খুবই গুড। পরবর্তী সময়তে আমরা দেখলাম 18 সালের নির্বাচনে তখন যে একটা ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, সবাই সেখানে গেছে, জামাত বিএনপি সহ যারা রাজপথে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, জাতীয় পার্টিও সেখানে গেছে। যাওয়ার পরবর্তীতে আমরা দেখলাম ভাগ বাটোয়ারাটার জায়গাটা ঠিক কোন জায়গায় গেল সেটা একটা পর্যায়ে চলে গেছে, কিন্তু সেইটা বিএনপি বা এই দলগুলো অংশগ্রহণ করার যেই নৈতিক অবস্থানটা তারা রেখেছে তাদের কিন্তু সেটা ছিল না। এবং এই যে ভোট ডাকাত সরকার, তারা যে ভোট ডাকাতি করে ক্ষমতায় গেছে এবং 18 সালের সিটগুলো যে ভাগাভাগি হয়েছে ওটা যে আদতে কোনো নির্বাচনই ছিল না,
আগের রাতে বাক্স ভরা হাসিনার চিন্তা ভাবনা অনুযায়ী বিএনপিকে 7টা দেওয়া হবে, কাকে কয়টা দেওয়া হবে সেইভাবে যে ভাগবাটোয়ারা করা হয়েছে সেটা কিন্তু তারা প্রকাশ ওইভাবে তাদের বক্তব্যের মাধ্যমে করেনি। কিন্তু আমরা জানি জাতীয় পার্টি কিন্তু ওই সময়তে খুব মাথাচাড়া দিয়েছিল যে তারা নির্বাচনে যাবেন না, কারণ তাদের সিট সংখ্যা কম হয়ে যাচ্ছে। তার মানে ভাগবাটোয়ারার ব্যাপারে তারা জানতেন। পরবর্তীতে তাদেরকে কিন্তু প্রশাসন দিয়ে চাপটাপ দিয়ে নির্বাচনে নেওয়া হয়। এসব ঘটনাগুলো ওই নির্বাচনী সময়তে যারা খুব ভালোভাবে নিউজ পেপারের দিক নজর রেখেছেন, রাজনৈতিক ঘটনাগুলো দেখেছেন, তারা জানবেন। তাহলে সেই জায়গাটাতে কিন্তু প্রশ্নবিদ্ধ। পরবর্তীতে 24 সালে নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু কেউ গেলেন না, জাতীয় পার্টি আবার তাদের মতো করে গেলেন এবং সেই নির্বাচনে গিয়ে তারা গৃহপালিত দল হিসেবে এমনভাবে আবির্ভূত হলেন, এরশাদ নেই এবং সেখানে রওশন এরশাদের যে হাস্যকর ভূমিকা এবং এই দলটা যে আদতে কোনো দলই না সেই ব্যাপারটা কিন্তু ওই সময়তে খুব ভালোভাবে স্পষ্ট হয়ে গেল। আগেও যতটুকু গৃহপালিত দল হিসেবে ফাংশন করতো, মানুষ একটা ডোমেস্টিক পার্টি হিসেবে নিত, যে এটা থাকেটাকে মানে পুষে টুষে রাখে হাসিনা, এই রকমের একটা আলাপ ছিল। কিন্তু 24 নির্বাচনে কিন্তু ওইটাও আসলে মানুষ করতে চায় নাই, আদতেই ওটা কোনো দল না, সেই ধরনের একটা ধারণা এবং আলাপ আলোচনা কিন্তু খুব ভালোভাবে রাজনৈতিক মাঠে চলছে। কিন্তু এই যে জাতীয় পার্টি তার এই কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের রাষ্ট্রীয় যে স্ট্রাকচার সেটাকে ধ্বংস করতে দিল, সেই জাতীয় পার্টিকে আসলে এখনকার যে এক ধরনের বিপ্লবী ভাব সরকারের বিরুদ্ধে তারা ছিল সেটা দেখাতে চায়। আসলে আমরা তার সাথে কি ব্যবহার করতে পারি, জাতীয় পার্টিকে আমরা কি করতে পারি। এখন হয়তো অনেকেই মজা করে বলবেন যে এই রওশন এরশাদ মানে মৃতপ্রায় অবস্থায় যেই ধরনের সার্কাস দেখিয়েছেন, এবং জিএম কাদেরও 2018 সালে নানা ধরনের সার্কাস কিন্তু দেখিয়েছেন, ওই যে ভাগবাটোয়ারা নিয়ে যে বেশি দিলে থাকবো না দিলে কিন্তু থাকবো না, এই ধরনের একটা ভয় আওয়ামী লীগকে দেখানোর যে প্রবণতাটা ওনার মধ্যে দেখা গেছে, সেই সব সার্কাস মিলিয়ে কিন্তু সবাই বলছে যে এই দলটাকে আসলে জাদুঘরে রাখা উচিত। এবং ওনাদের দলের একজন পার্টির মহিলা, মনে হয় যে সংরক্ষিত কোটার একজন ছিলেন, তিনি যেই সব বক্তব্য দিয়েছিলেন আপনাদের মনে পড়বে যে আপনারা কেউ ক্ষমতা ছাড়বেন না, ক্ষমতা ছাড়লে কিন্তু একদম বিএনপি জামাত এসে আপনারা যে টাকাগুলো জমাইছেন, এবং এইরকম বলতেছে যে প্রধানমন্ত্রী যে টাকাগুলো জমাইছে ওই টাকার প্রতি লোভ পড়েছে। হ্যাঁ, তো এই বিএনপি জামাতের কথা কেউ শুনে কেউ পদত্যাগ করবেন না, সবাই ক্ষমতা ধরে থাকবেন। এবং কত হাস্যকর ভাবে বলেছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে, মানে জীবিত আছে, ততদিন সে ক্ষমতায় থাকবে। এই ধরনের মানে ফালতু হাস্যকরের পর হাস্যকর একটা কমেডি অবস্থা সংসদের মধ্যে কিন্তু এই জাতীয় পার্টি করে আমাদেরকে সার্কাস দেখিয়েছে। তো সেই জায়গা থেকে অনেকেই বলবেন যে জাতীয় পার্টিকে আমরা সব মানে জাদুঘরে রাখতে পারি। হ্যাঁ, এটা তো হতেই পারে, সেটা হতেই পারে। জাতীয় পার্টি সহ যেই সমস্ত সাংবাদিকরা, যেই সমস্ত মানে সহযোগীরা ফেসিবাদের এই সাংস্কৃতিক অঙ্গনের লোক হিসেবে পরিচয় দিয়ে, সুশীল সমাজের প্রতিনিধি পরিচয় দিয়ে যারা যেই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন এত নোংরা ভাবে, সেটা আসলে রাজনৈতিকভাবে একটা জাদুঘর তৈরি করাই যেতে পারে। কিন্তু এখন যে তারা আবার রাজনীতিতে এস্টাবলিশড হতে চাচ্ছেন, তাদের ব্যাপারে আমরা কি করতে পারি, এটা একটা বড় প্রশ্ন। জাতীয় পার্টির ব্যাপারে আসলে আমাদের এই প্রচারণাটা খুব ভালোভাবে চালানো উচিত, এবং সেটা হবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনটা একদম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়ে যায় যদি, মানে বিচার প্রক্রিয়ার মাধ্যমে দল আওয়ামী লীগকে এবং দলের নেতারা যারা এই অপকর্ম মানে বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের রাষ্ট্রটা বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার জন্য এবং বিদেশিদের স্বার্থ রক্ষার এক চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যারা কাজ করেছেন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, সেই সমস্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়ার পর তার সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে খুব ভালোভাবে অ্যাড্রেস করতে হবে মানুষের কাছে, যে আদতে এই পার্টিটা আওয়ামী লীগের সহযোগী ছিল। আর আওয়ামী লীগের সহযোগী মানে হচ্ছে দেশ, রাষ্ট্র, আমাদের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষার সহযোগী ছিল। এটা আমাদের তরুণ প্রজন্মের মাঝে খুব ভালোভাবে প্রচার করতে হবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, তারা একদম বলবে যে আমাদের চাপ ছিল, আমরা এটা করতে পারতাম না, বিএনপির মতো আমাদের উপরে এই জুলুম নির্যাতন আসতো, এগুলো আমরা মোকাবেলা করতে পারবো না, দল হিসেবে ছোট দেখি আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম না। এই কথা আমরা একদমই অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমরা এই যেই ভিড়, আমরা অবশ্যই ভিড় বলবো, প্রত্যেক দলের নেতারা যারা সামনে সারিতে থেকে একদম গুম হয়েছেন, খুন হয়েছেন বা নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, সেই সমস্ত দল, সেই সমস্ত নেতাদের সামনে জাতীয় পার্টির মতো একটা সার্কাস পার্টি থাকতে হবে কেন? তারা আমাদের দেশে রাজনীতি করতে হবে কেন? যারা শেখ হাসিনার কাছে মেরুদণ্ড সোজা করে দাঁড় করাতে পারেননি, এবং যারা বিদেশি শক্তির মানে চাপে তারা নির্বাচনে যেটাকে সঠিক মনে করছেন না, সেই নির্বাচনটা গিয়ে তারা নির্বাচনকে বৈধতা দিয়েছেন, সেই দলটা থাকার প্রয়োজন আছে কি? এটা থাকারই প্রয়োজন নেই, বিলুপ্ত হয়ে যাক। আসলে এদের লজ্জা টজ্জা বলতে কিছু নেই। আওয়ামী লীগের সঙ্গী ছিল তো, আওয়ামী লীগ দেশে একটা লজ্জাহীন দল হিসেবে পরিচিতি পেয়েছিল, যারা কথায় কথায় মিথ্যা বলতো, যা ইচ্ছা তাই বলতো। সেই দলটার সাথে সাথে থেকে থেকে এই দলের কর্মীগুলো
এই দলের নেতাগুলো একদম জোকারে পরিণত হয়েছেন এবং তারা রীতিমতো সার্কাস করে যাচ্ছেন। এই সার্কাস আসলে আমরা দেখতে চাচ্ছি না। জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে জনগণ দ্বারা বয়কট করাটাই হবে একমাত্র ভালো মাধ্যম। যদিও এরশাদ যেহেতু রংপুরের লোক, সেই কারণে ওইখানে হয়তো কয়েকটা ছেদ পান। এমনি তো জাতীয় পার্টির বাংলাদেশে কোনো আসলে খানা টানা এমনিতেই নাই, কিন্তু ওই জায়গাটাতেও যাতে তারা কোনো ধরনের সুবিধা করতে না পারে, ওইখানে যে সমস্ত বিরোধী দলগুলো আছেন তারা জাতীয় পার্টির এই অপকর্মের কথা এবং তারা যে আসলে মেরুদণ্ড সোজা করে দাঁড় হয়ে আমাদের দেশকে নেতৃত্ব দিয়ে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, সেই সমর্থ বা সক্ষমতা তাদের নেই, সেইটা খুব ভালোভাবে প্রকাশ করতে হবে, সেটা খুব ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। এবং বাংলাদেশের মতো একটা ভূরাজনৈতিক উত্তপ্ত জায়গা যেখানে হয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মেরুদণ্ড সোজা করে রাখার সক্ষমতা জাতীয় পার্টি কোনোভাবে রাখে না, সেটা বিগত দিনের আচরণ প্রমাণ করে না। অতএব জাতীয় পার্টিকে আমরা এই দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে তাদের কর্মকাণ্ড, এবং এর সাথে আরো যারা ফেসিবাদের দোষর ছিলেন তাদেরকে আমরা তাদের কর্মকাণ্ডগুলোকে ভবিষ্যতের জন্য বিদেশিদের দেখার জন্য হলেও আমরা একটা জাদুঘর করতে পারি এবং তাদের ওই বক্তব্যগুলোও রাখতে পারি, একই সাথে জনগণ থেকে একদম টোটালি বিচ্ছিন্ন করে দিতে পারি। এবং সেটা আমাদের প্রচার প্রসারণের মাধ্যমে এই দলটা আসলে কোনো দলের মধ্যেই এখন আর পড়ে না। এখনো যা করছেন আসলে এগুলো আমাদের কাছে সার্কাস মনে হচ্ছে, কমেডি মনে হচ্ছে। এই কমেডিয়ান পার্টিটা বাংলাদেশ থেকে নিপাত যাক।